আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে উৎকণ্ঠা সবাই চেয়ে আছে। সামনে নির্বাচনে কি হচ্ছে, কোন দল ক্ষমতায় আসছে, কে হচ্ছে আগামীর বাংলাদেশের কাণ্ডারি, আগামী 5টি বছর কোন দল আমাদেরকে শাসন করবে, শোষণ করবে কিংবা আমাদের নিয়ে সামনে অগ্রসর হবে। এমনই একটি ক্ষণে দাঁড়িয়ে সারা বাংলাদেশের যে প্রতিবেদন আমার কাছে এসেছে এবং সেই প্রতিবেদনটি আমি ক্যালকুলেশন করে সত্যি চমকে গেছি। এখন আপনাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং যারা সত্যকে নিতে পারেন না, দয়া করে খুব ঠান্ডা মাথায় আমার বিশ্লেষণটা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেটা মাঠ থেকে পেয়ে আমরা আজকে প্রতিবেদন নিয়ে আলোচনা করতেছি সেইটা এবং ভোটের যে নির্বাচনের কেন্দ্রে ভোট দেওয়ার পর যেটা হয় সেটা কিন্তু আসলে দুই বিষয়, দুই রকম হয়ে যায়, অনেক সময় হতেও পারে। তো যাই হোক, আসেন মূল আলোচনায় যাই। আসলে মার্কেট, আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনসমর্থন এবং যারা মিডিয়ার সামনে কথা বলতে নারাজ, যারা চায় না যে আসলে আগামী নির্বাচনে তাদের সমর্থনটা জনগণ, জাতি জানুক, যেহেতু তাদের মধ্যে একটি ভয় কাজ করছে যে বাক স্বাধীনতা এবং তারা যদি বলে প্রকাশ করলে তাদের নাম যদি আমরা প্রকাশ করে দেই সেক্ষেত্রে হয়তো বা একটি কিছু হয়, এরকম একটা সিচুয়েশনে তারা আসলে নাম প্রকাশে অনিচ্ছুক। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেদনে প্রায় 75% উপরে যদি বলি, হ্যাঁ 75-এর বেশি অংশ আসনে কিন্তু জামাত সমর্থিত যে 11 দলীয় জোট আছে তারা শক্তিশালী অবস্থানে আছে। অ্যাটলিস্ট কোনো আসনে 50+% জনমত তাদের পক্ষে আছে, কোনো আসনে 45%, কোনো আসনে 40% এবং কোনো আসনে 30% হয়েও তারা এগিয়ে আছে। কীভাবে 30% হয়ে এগিয়ে আছে এটার ছোট্ট একটা বিশ্লেষণ আমি দিচ্ছি। ধরেন একটা আসনে 100% মধ্যে 30% 11 দলীয় জোট তারা সমর্থন পাচ্ছে। পক্ষান্তরে দেখা গেল প্রায় 15% বা 20% ভোটার যারা ভোট দিচ্ছে না, দিবে না, দিতে ইচ্ছুক না। আবার দেখা গেল আমরা জানি যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, তাই তাদের একটা বড় অংশ তারা হয়তো দেখা গেল কি ভোট দিচ্ছে না, তাহলে 35% বা 30% নিয়েও তারা ওইটা যদি যোগ করি তাহলে দেখা গেল 45 থেকে 50% ভোটের কিন্তু হিসাবটা এখানে চলে যায়। পক্ষান্তরে যে বিএনপি আছে, দেখা গেল সেই বিএনপির যে সমর্থিত যেই আপনার প্রার্থী আছে তার পক্ষে আছে দেখা গেল 25%, কিন্তু তার আবার দেখা গেল বিদ্রোহী যে আছে সেও কাছাকাছি প্রায় 20+% নিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে যেখানে তারাও 2-3-5% নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 30% নিয়েও কোনো আসনে জামাত কিন্তু লিড দেওয়ার মতো পজিশনে আছে। তো সুতরাং সব মিলিয়ে 75+ অর্থাৎ 240টার বেশি আসনে কিন্তু জামাত সমর্থিত 11 দলীয় জোট খুব শক্তিশালী অবস্থানে আছে, এটা বিশেষ প্রতিবেদনে আমরা পেয়েছি। এবং বিএনপি সমর্থিত জোট 40-45টা আসনে মোটামুটি তারা শক্তিশালী ভূমিকা ধরে রাখছে। আর 15-20টা আসনে কিন্তু স্বতন্ত্র এবং যারা আছে তারা ভালো অবস্থানে আসছে। তো এ হচ্ছে আসলে মূলত মাঠের চিত্র, যেটা প্রকাশ পাবে 12 তারিখ ভোটের মাধ্যমে। পজিটিভ নেগেটিভ একটা হবেই। তো কিছু কিছু জেলায় যদি বলি যে কিছু কিছু জেলায় কিন্তু বিপুল মানে একচেটিয়াভাবে 11 দলীয় জোট অগ্রসর হয়ে এগিয়ে আছে, দখল করে আছে। যেমন হচ্ছে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, তারপর পিরোজপুর, নীলফামারী, পটুয়াখালী, কুড়িগ্রাম, তারপরে আপনার এখানে আসছে কুষ্টিয়া, লক্ষ্মীপুর, তারপরে নাটোর, সিরাজগঞ্জের এক অংশ, সিলেটের এক অংশ, মৌলভীবাজার, তারপরে লক্ষ্মীপুর, এরকম আরও কিছু কিছু জেলা আছে যেগুলোতে একদম একচেটিয়াভাবে কিন্তু আপনার জামাত সমর্থন পাবে এবং সেক্ষেত্রে অনেকটা অগ্রসর। আর কিছু কিছু এরিয়াতে বিদ্রোহী প্রার্থী এবং জামাত বিএনপি ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু জামাত ওইখানে প্রভাব বিস্তার করতেছে। আর কিছু কিছু আসনে জামাত বিএনপি ভালো ফাইট আমরা প্রত্যাশা করতেছি এবং সেটা সম্ভাবনা আছে। আর কিছু কিছু আসন যেগুলাতে জানেন যে বগুড়ার কিছু আসন, তারপরে আপনার চিটাগাংয়ের কিছু আসন, নোয়াখালী ফেনীর কিছু আসন,
তারপরে আপনার নারায়ণগঞ্জের আসন, তারপর আরও কিছু কিছু আসন। ঢাকাতে কিন্তু খুব একটা ভালো অবস্থানে নাই, বিএনপির জনসমর্থন খুবই খারাপ অবস্থানে আছে। ধরেন এখানে প্রায় 20টা আসনের মধ্যে 5-6টা আসনে শক্তিশালী অবস্থানে আছে, তবে তা নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ অনেকের মন্তব্য এমনভাবে আসছে যে মন্তব্যের মধ্যেও সন্দেহ আমাদের রয়ে যায় যে মন্তব্যের ভিতরে আসলে কিছু একটা হতে পারে, যে আমরা এমন হতে পারে যে বলতেছে সে দানের শীষ কিন্তু ভোট দিতে গিয়ে দিবে হয়তো বা জামাত জোটকেই। কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে জোয়ারে একটা কথা আছে, আমরা জানি যে জোয়ারে কিন্তু পাথরও কিনারায় চলে আসে জোয়ারে বেশে, এবং দেখা গেল ভাটায় পড়লে আপনার ভাসমান ফুলও কিন্তু অতল গভীরে তলিয়ে যায়। এইটি এরকমই একটা কিন্তু কিছু হয়তো আগামী নির্বাচন হতে যাচ্ছে। আর যদি এবার আসেন যে বিএনপির এরকম একটা বড় দল, আমরা জানি যে বিএনপি 35% বা 37% জনসমর্থন কিন্তু বিএনপির সবসময় ছিল। তো ওই অবস্থান থেকে বিএনপির এইরকম একটা অধঃপতন কেন হচ্ছে? অ্যাকচুয়ালি আসলে বিএনপির মাঠ থেকে অনেকটা অধঃপতন হচ্ছে তাও বলবো না। বিএনপি আবার যে দেখা গেল 32% ভোটও হয়তো পাবে, কিন্তু সিস্টেমের কারণে কিন্তু তারা আসন পাবে না, আসনে গিয়ে অনেকটা পিছিয়ে পড়বে, এবং আসনে গিয়ে পিছিয়ে পড়ার মূল কারণটাই কিন্তু এইটা। আর এবার যে বিষয়টা আরও বেশি উঠে আসছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে হঠাৎ করে এই জামাতের প্রতি এরকম ঝুঁকে পড়ার কারণটা কি? কী কারণে হঠাৎ করে জামাত এত উপরে চলে আসবে? যে এটা যেই জামাত আমরা জানি যে এই বিগত আপনার জুলাইয়ের পরবর্তী সময়ে যদি ধরি যে 17 মাস 15 মাস আগেও কিন্তু জামাতের এরকম একটা মার্কেট ছিল না। হয়তো তারা সেই অবস্থান থেকে যদি নির্বাচন হতো তাহলে বড় জোর আপনার 25 থেকে 30% আসন কাস্ট করতে পারতো। সেই ক্ষেত্রে জামাতের এত বড় একটা ডিস্টেন্স বা মাঠের এত বড় একটা পরিবর্তন কিভাবে হয়ে গেল, কেন হয়ে গেল, এবং হঠাৎ করে বিএনপির এত বড় ভূমিধস পরাজয়ের বা ভূমিধস জনসমর্থন লস হওয়ার কারণটা কি? আসলে এই বিষয়ে যদি বলি তাহলে প্রথম থেকে যদি বলি, জুলাই পরবর্তী সময় থেকে যদি বলি, প্রথম ভুলটা হচ্ছে বিএনপি সংস্কারের বিপক্ষে তাদের অবস্থান নেওয়াটা, এবং তৎকালীন সময় আওয়ামী লীগ সময়ের যে আমলা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান তাদেরকে অপসারণের বিপক্ষে যা অবস্থান নেওয়া, একটা ফার্স্ট লেভেল থেকে বিএনপির এখানে বিপক্ষে মানুষ আস্তে আস্তে জোয়ার চলতে গেছে, বিএনপি থেকে বের হইতেছে, এমন দেখা গেলো জামাতের দিকে ঝুঁকতেছে বা অপশন খুঁজতেছে যে যদি বিএনপি এইরকম করে তাহলে তো অবশ্যই আমাদের একটা সেকেন্ড অপশন লাগবে। কে আসলে জুলাইয়ের আর প্রত্যাশা, যেই প্রত্যাশায় এই লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় বের হয়ে আসলো, যে যেই ব্যক্তি জীবনে রাজনীতির দূরের কথা, যে ব্যক্তি নিজের বাসার সামনে একটা বোমা ফুটলেও ভয়ে ঘর থেকে বের হয় নাই, সে তারা রাস্তায় চলে আসলো কোন প্রত্যাশা? আসলে প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশের, যে বাংলাদেশটা ঝুলাই তে পাওয়ার আশায় কিন্তু সবাই বের হয়েছিল। তো যাই হোক, এটা একটা বড় ফেক। তারপর সংস্কারের যখন কাজ শুরু হলো তখন আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান লাইভ জুম মিটিংয়ে যখন বলল যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার এটা কোনো শেষ নাই, সংস্কার চলবেই, আপনারা দ্রুত মৌলিক সংস্কার দিয়ে দ্রুত নির্বাচন দিন। তো এই বিষয়টা কিন্তু আসলে জুলাই প্রত্যাশীদের বা জনগণের যে জুলাইয়ের উপরে যে একটা প্রত্যাশা ছিল, জুলাই একটা নতুন বাংলাদেশ গড়বে যেখানে আর পূর্ববর্তী সিস্টেমের কোনো পুনরুত্থান না হয়, সেক্ষেত্রে সংস্কার কিভাবে আসলে চলমান প্রক্রিয়া হয়? সংস্কার তো হয় আপনার দেখা গেল 50 বছরে 100 বছরে একবার ভালো করে সংস্কার হয়, এমন সংস্কার হয় যাতে আর কোনো দলকে এসে রাষ্ট্রীয় সংবিধানে, নীতিতে, এক্সিকিউশন পাওয়ারে, নির্বাহী বিভাগের কোনো সেক্টরে, ডিপ স্টেটের কোনো পরিবর্তন করতে হয় না। সেক্ষেত্রে রাষ্ট্রের নাগরিকরা নিরাপদ বোধ করে। তো তাহলে সংস্কার কীভাবে চলমান প্রক্রিয়া হয়? এখানে কিন্তু একটা ধাক্কায় একটা বড় অংশের মানুষের মনে আঘাত হয়ে গেছে। তারপরে বিষয়টি হচ্ছে এই দীর্ঘ 17 মাস বা 15 মাস যে সময়টা পার হলো, এই সময়টাতে কিন্তু বিএনপির মধ্যে একটা অংশ যারা ক্ষুদ্র ক্ষুদ্র বলি বা বৃহৎ বলি, যারা
চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে, চাঁদাবাজের কারণে আপনার মানুষকে পিটিয়ে হত্যা করছে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে যে মানুষকে যারা পিটিয়ে হত্যা করতে পারে, চাঁদার জন্য নারীকে যখন ব্যবসায়ী নারীকে চাঁদার জন্য মারতে পারে, তারপরে দেখা গেল বিভিন্ন জায়গায় মানুষকে কোপাতে পারে, এই বিভিন্ন ছোটোখাটো আসলে ছোট ছোট যে অন্যায়গুলা সেটাকে সরাসরি আপনার অন্যায়গুলোর বিরুদ্ধে দলীয় সরাসরি খুব শক্ত অবস্থান না নেওয়াই হইতেছে কিন্তু এই বিএনপির প্রতি যে আস্থা সেটা ছুটে যাওয়ার একটা কারণ। তারপরে আরও কিছু বিএনপির যে নেতা স্থানীয় পর্যায়ে বা এমপি পর্যায়ে ঊর্ধ্বতন পর্যায়ে যারা কিছু নেতা ছিল, নেত্রী ছিল, তাদের এই মানে কিছু অশালীন বক্তব্য বা মানমুখী বক্তব্য যদি বলি, তাদের এগুলোও ক্যাচ করছে, মানুষের মেন্টালি ইফেক্ট করছে। যেমন আপনার এই যে পাপিয়া যেমন সরাসরি কিছু বিষয়ে এমন কিছু কথা বলছে যেগুলো আসলে মানুষ নিতে পারেনি ভালো করে, যে বলছে ধর্মের জন্য ইসলাম সবচেয়ে ক্ষতিকর, নাউজুবিল্লাহ। আসলে এটা নিতে পারেনি মানুষ, এটা সাধারণত কেউই নিতে পারবে না, ঠিক আছে। তারপরে হইতেছে যে জুলাই যখন সংস্কারের বিষয়টা সামনে আসলো, তার আগেও যদি আমরা বলি, তার আগে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা এলিট শ্রেণী এবং ব্যবসায়ী সমাজ কিন্তু বিএনপি থেকে চলে গেছে, এবং যে এটা এখনও বিএনপির সাথে ঘেঁষে আছে বিএনপির সাথে, কিন্তু তারা আসলে মূলত বিএনপির সাথে নেই। কেন নেই সেটা যদি আমি বলি, তাহলে বলবো যে জুলাই পরবর্তী সময়ে ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে আবদুল্লাহ আউয়াল মিন্টু সাহেব উনি সরাসরি চেয়ারম্যান পদটা দখল করে নিচ্ছে, এবং বিমা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদটা দখল করে নিচ্ছে নাসিরুদ্দিন আহমেদ পাবিল সাহেব। উনিও দুজনই বিএনপির খুব প্রভাবশালী নেতা, এবং দুজন বিএনপির প্রভাবশালী নেতা যখন ব্যাংক অর্থ বিষয়ক যে অর্থ মন্ত্রণালয় দুটি মূল চালিকা শক্তি ব্যাংক এবং বিমা অ্যাসোসিয়েশন, এই দুইটা সেক্টরের প্রধান দায়িত্ব বুঝে নেওয়াতে তাদের অনেকের একটা ক্ষোভ, কারণ এইটা মেনে নিতে পারেনি, একটা ভালো সমাজ নিতে পারেনি যে এটা এক ধরনের ফ্যাসিজমের নতুন রূপ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে বিএনপির যে মনোনীত ব্যক্তি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ নিল, এবং পরবর্তীতে সে বিএনপির হয়েও আওয়ামী লীগের পক্ষে কাজ করলো আওয়ামী লীগের ফিরিয়ে আনার জন্য, এটা মানুষ নিতে পারেনি। তারপর হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা, যেটা বিএনপি থেকে মনোনীত ব্যক্তি, তার কাজগুলো এগুলো আসলে ভালো এলিট সমাজগুলো নিতে পারেনি, ব্যবসায়ী সমাজগুলো নিতে পারেনি। তারপরে এবার যদি তারপরে যেটা আসছে যে আপনার বিএনপির আরেকটা ভুল হয়েছে, সেটা হইতেছে যখন 5 আগস্টের পরে আওয়ামী লীগ চলে গেল, বিএনপির স্থানীয় প্রতিটি থানায় কিন্তু স্থানীয় নেতারা আওয়ামী লীগের এগেনস্টে অনেক পর্যাপ্ত পরিমাণ মামলা করছে, এবং মামলা করার পরে তাদেরকে অ্যারেস্ট হওয়ার পরে তাদেরকে ছুটিয়ে আনার ক্ষেত্রে টাকা বাণিজ্য করছে, এবং দেখা গেল যে মামলা করছে এবং সেই মামলার মধ্যে এমন নাম দিচ্ছে, অনেক নামে বেনামে অনেক নাম দিয়ে দিচ্ছে। এখন সেই নামের তুলনার জন্য কিন্তু এক প্রকার ফাইন্যান্সিয়াল বিজনেস বা এটাকে বলে টাকার অফার দেওয়া হচ্ছে বা টাকা আদান প্রদান হচ্ছে। তো এগুলা কিন্তু আওয়ামী লীগ যারা সমর্থন ছিল, যারা হয়তো বা ভোট দিত বিএনপিতে বা তাদের বিএনপির সাথে অ্যালাইন হতো, তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দিকে নেয়নি, তারাও কিন্তু বিএনপি থেকে আসলে মূলত ছুটে গেছে, ঠিক আছে। তো এবার আসেন যে জুলাই সংস্কারের যে অনেকগুলা বিষয় উঠে আসছিল, সেই বিষয়গুলোতে প্রথম থেকে তার নেগেটিভ যে এটা ছিল না করা, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা কিন্তু জাতি সম্পূর্ণভাবে এটাকে দেখছে, অবলোকন করছে, এবং যখন দেখছে যে তারা নাতে একটা স্থির পর্যায়ে আছে, তখন কিন্তু যখন এই সময়টা আবার যে 11 দলীয় জোট যখন হায়ের ব্যাপক প্রচার করলো, তারা কিন্তু এটাকে পজিটিভলি নিল। যদিও লাস্ট মুহূর্তে এসে জনাব তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আহমেদ সাহেব হায়ের পক্ষে অবস্থান নিচ্ছে, তবে এই নেওয়াটাও খুব একটা যে ভালো দৃষ্টিতে জনগণ নিচ্ছে তাও অ্যাকচুয়ালি না। তো এরকম আরোগুলো বিষয় আছে। তারপরে হইতেছে যে আপনার দেখা গেল আসলে এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে মানুষ নিতে পারেনি। যাই হোক, সর্বসাকুল্যে মানুষ যেটা অপেক্ষা করেছিল যে তারেক রহমান সাহেব আসলে হয়তো বা এর পরিবর্তন হবে এবং উনি হয়তো বা
আপনার এই যে যা হয়ে গেছে এগুলা স্টপ করে দিবেন। অনেকেরই প্রত্যাশা ছিল যে তারেক রহমান সাহেব দেশে আসবেন এবং দেশে এসে একদম নিজে সরাসরি বলবে এখন পর্যন্ত যা হয়েছে হয়েছে, স্টপ, আগামীতে দলের কেউ কোনো ধরনের অপরাধ করতে পারবে না, যদি করো তোমাদের সরাসরি দল থেকে বরখাস্ত এবং সর্বোচ্চ শাস্তি আমি নির্ধারণ করব। এইরকম একটা মন্তব্য করতো এবং বিরোধী যারা সমমন আছে তাদেরকে বলতে আসেন আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব, আমরা নির্বাচনটাকে আমেজপূর্ণ করব, একে অপরকে আমরা সহনশীল মাত্রায় আমরা একে অপরের সাথে প্রোটেকশন করব, বাট কোনো হিংসাত্মক মনোভাব আমরা রাখবো না, সেটা বললে কিন্তু অনেকটা ভালো হতো। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল উনি যখন এই রাজাকার শব্দটা নিয়ে আসছে, তারপরে শিরক মুনাফেক শব্দটা নিয়ে আসছে, তার যেহেতু একসাথে ছিল, তো জনমতে এটাই প্রশ্ন আসছে যদি রাজাকার বা মুনাফেক হয় বিরোধী দল আপনার বিরোধী পক্ষ, তাহলে আপনারা কেন তাদের সাথে 24 বছর সময় একসাথে ছিলেন, তাহলে তো আপনারাও রাজাকার হয়ে যান। তো আসলে জনগণ কিন্তু এগুলাকে স্টেপলি ডিপলি নিচ্ছে এবং তারা বসে আছে যে আমরা যদি সুযোগ পাই তাও এবং যদি ভোটের পরিবেশ ঠিক থাকে তাহলে আমাদের যে মনের চাওয়া, আমাদের যে প্রত্যাশা, আমাদের যে সমর্থন, আমরা ঠিক জায়গা মতোই সেই প্রত্যাশাটা পূরণ করবার জন্য আমরা সেখানে গিয়েই আমাদের প্রত্যাশা পূরণ করার মতো ঠিক জায়গা মতো সেই সমর্থনটা আমরা ব্যক্ত করব এবং সেই ব্যক্তর জন্য জনগণ বসে আছে 12 তারিখ নির্বাচনের দিন কেন্দ্রে যাবে এবং তাদের মনোবাসনা পূরণ করবে ইনশাল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই প্রায় বিশাল একটা ভোটার সাম্রাজ্য এই জন্য বসে আছে। তো আসলে এখন কথা হতেছে এই যে জনমত জরিপ এবং ভোট হওয়া এর মধ্যে কিন্তু আসলে অনেক সময় 19-20 হয়ে যায়, 19-20 বলবো না, পুরোটাও পাল্টে যায়, এমন না যে পাল্টায় না। কারণ হইতেছে এখানে যদি মেকানিজম হয় বা যদি অনেক মানুষ ভোট কেন্দ্রে না আসে, রাগ করে বা চিন্তা করে যে না দিব না, তারপর দেখা গেল ভুল হতেই পারে, সংশোধন হয়ে যায় অনেকে, তো সেক্ষেত্রে কম বেশি অনেকটাই হয়ে যেতে পারে। তবে আগামীর সরকার গঠনের ক্ষেত্রে জামাত অনেকাংশে এগিয়ে আছে এবং একটা ভূমিধস বিজয় জামাতের অপেক্ষা করতেছে। এতে আমার হাতে যেই অনুসন্ধানটা এসেছে বা আমরা যেটা পেয়েছি তাতে একদম হলফ করে বলা যেতে পারে। তো যদিও আমরা চাই না যে বাংলাদেশে কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের অরাজকতা তৈরি হোক, আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই, সবাই প্রত্যাশা করে, তারপরেও কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে ব্যাপক পরিমাণ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, অস্ত্র শোডাউনও হচ্ছে। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু অনেক ভোটাররা ভীত আছে যে আমরা আসলে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা এবং ঠিকমতো ভোট দিয়ে বাসায় ফিরে আসতে পারবো কিনা, আমরা একটা ভোট দিতে গিয়ে জীবনটা হারাতে চাই না। তো এই ধরনের চিন্তা ভাবনা আছে, তাদের যদি ভয়টা দূর করে ফেলা যায়, তারা যদি নির্ভয়ে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে, তাহলে আগামীর সরকার জামাত ইসলাম জামাত জোট গঠন করতেছে, এতে মোটামুটি অনেকটাই বোঝা যাচ্ছে মাঠের পর্যায়ে। তারপরেও সব কিছুর উপরে হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য আগামী সরকার কাকে নির্ধারণ করেছেন, উনি সর্বজ্ঞাত সর্বজ্ঞানী, উনি ফয়সালাকারীর মতো একমাত্র। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী সরকার যেই গঠন করুক, আমাদের সরকার হোক, জনগণের সরকার হোক, দেশ ও জাতির সরকার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।